Presented by OCMS Software. শুভ সকাল দর্শক, ওসিএমএস সফটওয়্যারের সৌজন্যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আক্তার হোসেন অপূর্ব, ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ। আরও উপস্থিত আছেন ডক্টর এম শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটার মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা মূলত আলোচনা করতে চাই, খুব সাম্প্রতিক সময়ে আমাদের নতুন অর্থ বছরের বাজেটটা পেশ করা হয়েছে এবং সেখানে আমাদের পোশাক শিল্প নিয়েও কিছু ইতিবাচক কিছু চ্যালেঞ্জও আমাদের মাঝে আমরা দেখেছি যে এসছে। আজ যেহেতু দুইজন অর্থনীতির মানুষ এবং একজন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এবং একজন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা পেয়েছি স্টুডিওতে, তো আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনার শুরুতেই আমরা একটু ডক্টর শাহাদাত হোসেন আপনার কাছে আসতে চাই। সার্বিকভাবে যদি একটু বলি, আমরা যে বাজেটটা আমাদের হয়েছে পোশাক শিল্পের জন্য সম্ভাবনার জায়গাটা কি কি আপনি দেখতে পেয়েছেন বাজেটে? ধন্যবাদ আপনাকে। আসলে পোশাক শিল্প নিয়ে কথা বললে মনে হয় যেন পোশাক শিল্পটাই বাংলাদেশের একমাত্র দেখানোর একটা বিষয় এবং কথা বলার একটা বিষয়। কারণ আমরা যদি রপ্তানি আয়ের দিকেই চিন্তা করি তাহলে জানেন 84, 85, 86% এক্সপোর্ট আর্নিংস পর্যন্ত শুধু একটা খাত থেকেই আসে। এটার যেমন একটা সুবিধার দিক রয়েছে, ঠিক আমরা কিন্তু এটাকে আমরা বলি ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, যে আপনি সমস্ত ডিম এক বাক্সে রাখেন না, সেই জায়গাটা থেকেও কিন্তু কথা বলা হয়। অর্থাৎ এটা যেমন সুবিধা দিচ্ছে, ঠিক একই সাথে আমাদের মধ্যে এক ধরনের ভীতিও দিচ্ছে যে আমরা তো সব কিছু এক জায়গায় রাখছি, অতএব এই জায়গা থেকে যদি আমরা সরে যাই অথবা কোনো কারণে এই সেক্টরটায় যদি বড় ধরনের কোনো আঘাত আসে এবং এটাকে ভেঙে ফেলে ভঙ্গুর হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি পুরো একটা শঙ্কার মধ্যে পড়ে। সেই চিত্র থেকে আমি বলছি যে বাংলাদেশে যদি আমরা যদি অর্থনীতি বাজেটের দিকেই চিন্তা করেন, তাহলে সেই বাজেট থেকে আমাদের যে ঘাটতি অর্থায়নের কথা চিন্তা করেন, সেই ঘাটতির দিকে চিন্তা করলে আমরা দেখতে পাই দেশি এবং বিদেশি ঋণের সমন্বয়েই কিন্তু সেই ঘাটতি মেটানো হয়। আর বিদেশি ঋণ যেভাবে আমরা বাড়াচ্ছি, তাতে আমাদের সুদ এবং আসলের যে পরিমাণ দিতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমাদের একই সাথে প্রশ্ন জাগে, এই যে বড় হচ্ছে, এই পেমেন্টগুলা কোত্থেকে দিব, কিভাবে দিব, তারই সোর্স হিসাবে কিন্তু বড় রোল প্লে করছে দুটো সেক্টর। প্রথমত আরএমজি, দ্বিতীয়ত হচ্ছে আমার ভাইরা যারা বাইরে কাজ করছে, রেমিটেন্স পাঠাচ্ছে তারা। এই দুটোর দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে এখন বলছেন যে এই বাজেট কিভাবে আরএমজির সাথে এবং কি ধরনের সংখ্যা, এবং সেই জায়গা থেকে যদি বলি, আরএমজি তার নিজের জায়গা থেকে এবং পূর্ববর্তী যে সকল সুবিধা তাদেরকে সরকার দিয়ে আসছে, সেই কারণেই কিন্তু নার্সিং করলেই ভালো সন্তান হয়, সেইভাবে নার্সিং করলেই চারা গাছ ভালো গাছ হয়, বড় বৃক্ষ হয়। ঠিক একইভাবে আরএমজি কিন্তু সরকার থেকে সেই সেবা পেয়েছে বলেই আজকে একটা বড় রোল প্লে করছে তারা ফরেন এক্সপোর্ট আর্নিংসে। এখন যে জায়গাটা একটা সংখ্যা, সেটা হচ্ছে সরকার মনে করছে যে তাদের যে সুবিধাগুলো, সেগুলো এই বাজেট বিশ্লেষণ যদি দেখি, তাহলে মনে হচ্ছে তাদের সেই সুবিধাগুলো ধীরে ধীরে একটু কমানো উচিত। কারণ সরকারের যুক্তি হচ্ছে আমাদের আসলে কিছুটা ডাইভার্সিফিকেশন করা দরকার। সেই অর্থে যুক্তি দেখিয়ে কিন্তু এই সেক্টর থেকে কিছু সুবিধা উইথড্র করে অন্য সেক্টরগুলোকে হয়তো বা কিছুটা সুযোগ দেওয়ার চেষ্টা করছে, চামড়াজাত পণ্য, অন্যান্য বিষয়গুলো। এখন
বিষয়টা হচ্ছে যে এগুলা গ্লোবাল কম্পিটিটিভনেসে আরএমজিকে কোন জায়গায় নেবে সেটা এখন দেখার বিষয়। আমি যদি স্পষ্ট করে বলি সেগুলো হয়তো আলোচনা আমরা করতে পারবো পরবর্তীতে। প্রথমত হচ্ছে যে আমরা যদি বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটির কথা বলি, সেটা ধরেন 0% ইম্পোর্ট ডিউটি ছিল, কিন্তু এই বাজেটে যত সামান্য হলেও 1% কিন্তু ইম্পোর্ট ডিউটি করেছে। আরেকটা জায়গা যেটা বিকেএমইএ এবং বিজিএমইএ বলেছে যে 1% অ্যাট সোর্স, মানে যেটা ট্যাক্স হিসাবে, সেই জায়গাটায় ওনাদের একটা দাবি ছিল যে 0.5% যেন করা হয়, অর্থাৎ যা করা হয়েছে তার অর্ধেক যেন করা হয়, কিন্তু সেটা আসলে রিফ্লেকশন হয় না। আর থার্ড পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত ইকুইপমেন্ট এবং মেশিনারিজ ইম্পোর্ট করি সেটা পূর্ববর্তী যে ডিউটি ছিল তার থেকে কিন্তু 5% ছিল, 5% মানে আরো 10% করে নেওয়া হয়েছে। সেই জায়গাটায় আসলে সেই জায়গাটাতেই আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি কি মানে আপনার বক্তব্যে একটা কন্ট্রাডিকশন কিন্তু আমরা পাচ্ছি যে ডাইভার্সিফিকেশনের কথা যদি বলি তাহলে আমাকে কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলতে হয়। তো ইনভেস্টমেন্ট করতে গেলে স্বাভাবিকভাবে আমাকে কিন্তু টেকনোলজি মেশিনারিজ আমাকে এক্সপ্লেনেশনে আসব। প্রথমত হচ্ছে কমানোর ক্ষেত্রে তারা ভাবছে, এখন সেই ভাবনার জায়গাটা কিভাবে কন্ট্রাডিক্ট তৈরি করে সেই জায়গাটায় আমি আসছি। আমরা আসবো আপনার কাছে, আরেকবার আসবো আমরা আবার। আমি একটু জনাব অপূর্ব আপনার কাছে আসতে চাই। সম্ভাবনার কথা শুনছিলাম আমরা, নিশ্চয়ই কিছু সম্ভাবনা আছে। একজন ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে চ্যালেঞ্জগুলো কি কি দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে চ্যালেঞ্জ তো বহুমুখী চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জই হয়ে গেছে যে কোভিড একটা বড় চ্যালেঞ্জ আকারে এসেছিল, আনএক্সপেক্টেড ছিল। 2019-এ আমরা কোভিডে আক্রান্ত হয়েছি। সেখান থেকে যখন অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সব কিছু বন্ধের মুখে, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ব্যাপক এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছেন, আমাদের গার্মেন্টস সেক্টরকে বন্ধ হতে দেননি। দূরদর্শী একটা সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ, প্রণোদনা দিয়ে সাপোর্ট করেছেন। আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়নি, আমরা রান করে গেছি, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মেজর কন্ট্রিবিউশন করেছি ইকোনমিতে। আমাদের যে জিডিপির টোটাল রিজার্ভের যে গ্রোথটা দেখেছিলেন, এই রিজার্ভের গ্রোথের পেছনের কিন্তু বড় ভূমিকা রেখেছিল এই সময়টাতে, যে আমাদের ইম্পোর্ট কম ছিল ব্লকেজের কারণে, এক্সপোর্টটা আমরা কন্টিনিউ করতে পেরেছি। তো তখন আমরা এক ধরনের সাপোর্ট পেয়েছি, এবং পলিসিগত সাপোর্ট ট্রিমেন্ডাস সাপোর্ট পেয়েছি। প্রতিদিন সকালে একটা সার্কুলার হয়েছে, বিকালে একটা সার্কুলার হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করা হয়েছে। আমাদেরকে যে আর্থিক প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে সেটাও একটা বিশাল সাপোর্ট আকারে আমাদের কাজ করেছে, যদিও ওই মুহূর্তে আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু এই ইন্ডাস্ট্রির সবাই, আমরা যারা এন্টারপ্রেনিউররা আছেন, যারা এই প্রণোদনাটা নিয়েছিলেন, এটা কিন্তু পে ব্যাক করেছে। এটা কিন্তু 2% একটা সার্ভিস রেট চার্জ নিয়ে পে ব্যাক করতে হয়েছে, এবং উইদিন দ্য টাইম ফ্রেম আমাদের কাছ থেকে আমরা সবাই এটা পে ব্যাক করতে পেরেছি। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আমরা খুব ভালো করেছিলাম ওই সময়। কিন্তু তার পরবর্তীকালে আমরা যখনই উঠে দাঁড়ানোর একটা ভালো সম্ভাবনার জায়গা তৈরি করলাম, তখনই শুরু হয়ে গেল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের একটা ইম্প্যাক্ট কাটতে না কাটতে শুরু হয়ে গেছে আবার প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ। সো এই যে বহুমুখী চাপ, এই চাপের কারণে মূলত হচ্ছে গিয়ে আপনার ডলারের যে রেটটা বেড়ে যাচ্ছে, ডলার পাশাপাশি হচ্ছে গিয়ে আমেরিকান রিজার্ভ ব্যাঙ্ক যে তাদের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছে, এটা মানে ড্রাস্টিক্যালি বেড়ে গেছে। আমরা যে বিজনেস করতাম, বিজনেস করার জন্য আমরা ইন্টারেস্ট রেটটাকে আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত সিঙ্গেল ডিজিটে রাখতে পেরেছিলাম। এটা আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে আমাদের কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে রিজার্ভ, আমরা ফরেন কিছু কারেন্সি নিয়ে আমরা লোনের মাধ্যমে অনেক সময় ইডিএফের পেমেন্ট আর আদার্স পেমেন্টগুলো করতাম, যেটা আমাদের ডলারে পেমেন্ট করতে হতো। সেটার পেমেন্টটা হতো আপনার সফর এখন চলছে, আগে লিবর ছিল, লিবরের সাথে একটা মিগর একটা পার্সেন্টেজ অ্যাড হয়ে আমরা পেমেন্টটা করতাম। তাতে আমাদের কম্পিটিটিভনেস বেড়েছিল আমাদের আদার কম্পিটিটিভ কান্ট্রির সাথে। তার কারণেই কিন্তু আমরা প্রাইস দিতে পারছিলাম। আমাদের মেজর স্ট্রেংথটা কোথায় আমাদের ইন্ডাস্ট্রির মেজর স্ট্রেংথ কিন্তু হচ্ছে 3টা জায়গায়। আমাদের লেবাররা আমাদের সস্তা ছিল বলছি, এখন নেই। কিন্তু আমাদের অন্য র মেটেরিয়াল কিন্তু পুরোপুরি আমরা ইম্পোর্ট বেসড। আমাদের এখানে একটা ভালো ফ্লো ছিল হচ্ছে গিয়ে আগুন, মানে গ্যাস এবং ইলেকট্রিসিটির, এটার প্রাইসটা কম ছিল।
এই জিনিসগুলো কিন্তু এই সময়ের সাথে সাথে প্রচুর বেড়েছে। গ্যাসের দাম প্রায় একসাথে 150%-এর উপরে বাড়ানো হয়েছে। তারপরেও আনইন্টারাপ্টেড দেওয়ার কথা বলে সাপোর্টটাও কিন্তু এখন মানে সাফিশিয়েন্ট হচ্ছে না। আমরা ডেফিনেটলি তো ইলেকট্রিসিটির দামটাও বেড়েছে। আমি একটু এই ফ্লোটা শেষ করে দিই। তো এই যে কস্টিংটা বাড়ছে, ইন্টারেস্ট রেট আমাদের 9 থেকে এখন 13.5-14% হয়ে গেছে। আমাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়েছে। প্যারালালি কিন্তু কিছু বাধার সম্মুখীন হচ্ছি আমরা, যেটা নন ফাইন্যান্সিং, সরাসরি ফাইন্যান্স রিলেটেড না, নন ফাইন্যান্সিং বিভিন্ন সার্টিফিকেশনস অ্যান্ড আদার্স, জানেন তো বাংলাদেশের যে বিষয়গুলো ঘটে, সেই ধরনের বা প্রতিবন্ধকতা আমাদের আছে। এমন একটা সময়ে আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল বাজেটের, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেভাবে কিছুই পাইনি বলতে গেলে। আরএমজি ইন্ডাস্ট্রিটা, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিকে যেহেতু কিছুক্ষণ আগে সাদাদাবি বলেছেন যে আমরা 85-86% কন্ট্রিবিউট করছি ইকোনমিতে, এখন পর্যন্ত অল্টারনেটিভ কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। মানে বিষয়টাকে কি আমরা এভাবে দেখতে পারি কিনা, নাকি যে আরএমজি ইন্ডাস্ট্রি এখন যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ জন্যই কি গভর্নমেন্ট চিন্তা করছে যে এখন আপনাদের থেকে কিছু অন্য ইন্ডাস্ট্রিকে দিয়ে তাদেরকে ডেভেলপ করা প্রয়োজন? যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এখন পর্যন্ত যদি হতে পারতো, হ্যাঁ আমরা বলবো হতে পেরেছি। আমাদের ব্যাপক আকারে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়েছে, আমরা ফরওয়ার্ড লিঙ্কেজ হয়েছে। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন তো 25% প্রণোদনা দেওয়া হতো, এবং সেই ক্ষেত্রে কোনো অডিটের কোনো সিস্টেম ছিল না। এখন যেটা হয় যে আপনি ক্যাশ ইনসেন্টিভ যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে সেটা তো অনেক কমেছে। ভেরি রিসেন্টলি এই বছরের শুরুতে কিন্তু একটা 4% থেকে 3% নামিয়ে এনেছিল। গত এই মাসেই সার্কুলার, জুন মাসে একটা সার্কুলার আসলো, জুলাই মাসেই ফার্স্ট উইকের দিকে আমাদের প্রণোদনা আবার 1.5% হয়ে গেছে, 3%টা, যেটা একটা ওভারঅল ইউরোপে এক্সপোর্ট করার জন্য ওভারঅল 1% অ্যাডিশনাল একটা প্রণোদনা দেওয়া তো ফেস ভ্যালুর উপরে। সেটা গত জানুয়ারিতে হয়েছিল 0.5, সেটাকে এখন 0.3 করে দেওয়া হয়েছে। নন ট্রেডিশনাল মার্কেটও আমাদের একই অবস্থা ছিল। আপনারা তো আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল যে নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে যাতে যেতে পারি, সেই জন্য অ্যাডিশনাল 4% ছিল, সেটা কমে এখন 2% করে দেওয়া হয়েছে। সো প্রণোদনা কমে যাওয়ার বিষয়টা বেসিক্যালি আমরা যারা আরএমজিতে এক্সপোর্ট করি, গার্মেন্ট তৈরি করি এবং এক্সপোর্ট করি, আমাদেরকে মূলত প্রণোদনা দেওয়া, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে প্রণোদনার টাকা আমরা পাই। ধারণাটা একেবারে ভুল। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সম্মানিত দর্শকদেরও জানাতে চাই যে প্রণোদনাটা মূলত দেওয়া হয় হচ্ছে আমাদের লোকাল সুতার উৎপাদনকারী যারা আছে তাদেরকে কম্পিটিটিভ হওয়ার জন্য। তারা কি করে যে আমরা এখন যেটা হচ্ছে র মেটেরিয়াল, কিন্তু আমরা ডিউটি ব্যাক টু ব্যাকের আন্ডারে একেবারে বন্ডেড ফ্যাসিলিটিতে, জিরো ট্যারিফে, জিরো ডিউটিতে আমরা যে কোনো র মেটেরিয়াল এনে আবার নেক্সট ইয়ার সেটাকে এক্সপোর্ট করতে পারি। তো আমরা অন্য র মেটেরিয়ালস আনছি, সুতাটা আমরা কিন্তু লোকাল করছি। এটার পেছনেও আমাদের অনেকগুলো কারণ ছিল। 2 স্টেজ 3 স্টেজ ভ্যালু এডিশনের কথা বলা হয় জিএসপি ফ্যাসিলিটিস পাওয়ার জন্য। সেই জায়গাগুলোতে আমরা যাতে অ্যাভেল করতে পারি, সেই কারণেই কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী 1996 যখন আমরা একটা সমস্যার সম্মুখীন, 2001-এ আমাদের ফেজ আউট হয়ে যাবে, ওই সময় থেকে কিন্তু আমাদের যাতে এই ফ্যাসিলিটিটা তৈরি হয়, এই জন্য আমাদের স্পিনিংগুলোকে এনকারেজ করার জন্য আজকে 500-এর উপরে স্পিনিং মিল, সেটার বেনিফিট কিন্তু কান্ট্রি পেয়েছে। এখন অনেকগুলো স্পিনিং আমাদের দেশে হয়েছে, একদম রাইটলি বলেছেন। তুলা আসছে শুধু, আমরা কিন্তু ভ্যালু এডিশনে নিটওয়্যারের, আমি নিটওয়্যারকে রিপ্রেজেন্ট করি, আমি নিটওয়্যারে বলবো 80%-এর উপরে আমরা এখন ভ্যালু অ্যাড করছি। আপনি যদি এখন বলেন যে সুতা আমরা যদি কোনো কারণে কম্পিটিটিভনেস হারায় সুতার বাজার, আমরা তো স্বাভাবিকভাবে এটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হবো। আমাদের সবচেয়ে কাছের দেশ হিসেবে ভারত আমাদের কাছে কম্পিটিটিভ হবে, কারণ হচ্ছে সেখান থেকে সুতাটা আনা খুব সহজ হয়ে যাবে। এখনই এই মুহূর্তে গত 1 বছর 6 মাসেই কিন্তু আমাদের একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে সুতা ইম্পোর্টের ক্ষেত্রে। আমাদের কিন্তু লোকাল বাজার থেকে তারা কম্পিটিটিভ হয়ে গেছে, যেহেতু আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই প্রণোদনাটা কমিয়ে দিচ্ছি স্পিনিং এর জন্য। সেটা একটা আছে, সাথে মনে হয় আরেকটা বিষয়ও আছে যে মানে পাওয়ারের যে সাপোর্টটা দরকার, স্পিনিং গুলো মনে হয় মাঝে মধ্যে এটা তো আমরা বলেছিলাম যখন আমাদের আমরা আসবো, আবারও আলোচনায় আসবো। ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আজকে আমরা মূলত সাম্প্রতিক বাজেটের আলোকে বাংলাদেশের পোশাক শিল্পকে কিভাবে দেখছি এটা নিয়ে আলোচনা করছি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন। দর্শক,
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে আলোচনা করছিলাম, সাদাত ভাই আপনার কাছে যদি একটু আসি, যে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% ধরা হয়েছে, একই সাথে মূল্যস্ফীতি আপনার 6.5% ধরা হবে। তো এই যেখানে দেখা যাচ্ছে যে আপনার মানে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে মানে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আমি অপূর্বর সূত্র ধরেই কথা বলছি, যে জায়গাটায় সে কথা বলছিল যে আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা হচ্ছে যে আমাদের 6 ইন্টারেস্টে কিন্তু এক ধরনের ফ্যাসিলিটি ওনারা পেয়েছেন এবং সেটা স্বীকার করেছেন। একই সাথে বাজারে সুদের হার ছেড়ে দেওয়ার জন্য একটা তাগিদেও ছিল। বিষয়টা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণেই, সেই সূত্র ধরেই কথা বলছি। যে কেন? কারণ হচ্ছে যে আমাদেরকে ধরা হয়েছিল যে বাংলাদেশে যে মূল্যস্ফীতিটা আসলে কোন কেন্দ্রিক, এটা কি চাহিদাজনিত মূল্যস্ফীতি না আমার আসলে খরচ বাড়াজনিত মূল্যস্ফীতি। বিষয়টা হচ্ছে দুইটার কম্বিনেশন। এবং আমি যদি কোভিড কনটেক্সট, রাশিয়া ইউক্রেন ওয়ার, পরবর্তী ইসরায়েল হামাস যুদ্ধ সব কিছু যদি বিবেচনা করেন, তাহলে আসলে দেখা যাবে যে একটা বড় অংশ দায়ী হচ্ছে আমার কস্ট পোষ, অর্থাৎ আপনাকে ব্যয় বাড়িয়ে দিয়েছে। এবং তার সাথে যদি আপনি ডোমেস্টিক ফ্যাক্টরসগুলা বিবেচনা করেন, তাহলে যেটা আসছে ইলেকট্রিসিটির প্রাইসের দাম বাড়া, এবং একই সাথে গ্যাস প্রাইস বাড়া, একই সাথে আবার আমাদের ফুয়েল প্রাইস অনেক অনেক প্রায় 30-40% পর্যন্ত বাড়া, সব কিছু বিবেচনা করলে কস্ট পুশ আসলে একটা ডমিনেন্স রোল প্লে করেছে এই সময়টার মধ্যে। এখন আপনি যদি সুদের হার বাড়াতে থাকেন, তাহলে হচ্ছে মূল্যস্ফীতি কমবে। সেই কমাটা কিন্তু দেখেছেন গত এক বছরের কনসিকুয়েন্স হচ্ছে আমরা হয়তো 9.5%কে কোনো ক্রমে মে জুনের দিকে 8.5%, অর্থাৎ 1% পয়েন্ট আমরা কমাতে সক্ষম হয়েছি। কিন্তু এত কম কেন? তার মানে হচ্ছে শুধু সুদের হার বাড়িয়ে এটা কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। তার মানে হচ্ছে কস্ট পুশ একটা ডমিনেন্স রোল। এবং সেই কস্ট পুশের মধ্যে যদি আবার বিবেচনা করেন, তাহলে আমরা এইভাবে বিবেচনা করতে পারি যে আমি যা ইম্পোর্ট করি তার অংশ কতটুকু কন্ট্রিবিউট করে, অবদান রাখে মূল্যস্ফীতিতে, সেটা যদি বিবেচনা করেন, টোটাল বিভাজন যে আমি ডোমেস্টিক অ্যান্ড ফরেন, সেই হিসাবে দেখা যাবে 50% উপরে মূল্যস্ফীতির কন্ট্রিবিউশন হচ্ছে এই জায়গাটা। এখন বাজেটের দিকেও যদি চিন্তা করেন, তাহলে বাজেটে আমার কথা হচ্ছে যে প্রেশারটা বাড়ছে কিন্তু ফরেন কারেন্সির পেমেন্টের উপর। বিদেশি মুদ্রায় আপনাকে পে করতে হবে। তো বিদেশি মুদ্রায় পে করতে হলে আপনাকে তো কন্ট্রিবিউশন যারা করতেছে সেই জায়গাগুলোর প্রতি নার্সিং দিয়ে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই অপরচুনিটিসগুলা কিন্তু ক্রিয়েট করতে হবে। কথা হচ্ছে আপনি যদি আঘাত করেন যে কন্ট্রিবিউশন করছে, আমরা সাধারণত শখের ক্ষেত্রে যখন বিবেচনা করি বলি মেইন ইনকাম আর্নার অফ দ্য হাউসহোল্ড, পরিবারের প্রধান যে আয় করে, সে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় এবং আয় থেকে বিরত থাকে, পরিবারটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। অতএব সরকার হয়তো ভাবছে ধীরে ধীরে, যে কারণে যে ইনসেন্টিভগুলোর কথা বলা হচ্ছে 4%কে 2%, 1%কে 0.5, 0.5%, 0.2%, জাস্ট কিছুটা কমিয়ে দেখছে যে আসলে সহনশীল হয় কিনা। তার মানে কি এটা কি মানে আস্তে আস্তে ইন্ডাস্ট্রির সক্ষমতা বাড়ানোর সক্ষমতা বাড়ানো। আর সক্ষমতার জায়গাটা যদি আমরা বিবেচনা করি, ওনাদের পারসেপশন একরকম, বাট আমরাও যদি বিবেচনা করি ডিউরিং কোভিড পিরিয়ড, আমি যদি আমার আরএমজি সেক্টরের দিকে তাকাই এবং আমি যদি ভ্যালু এডিশনের দিকে তাকাই, সেই ভ্যালু এডিশন ওভার দ্য টাইম পিরিয়ড কি হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। যদি বিজিএমই এর রিপোর্টেই আপনি দেখবেন যে 2022 সালের কথাই বলি, যে আমাদের ভ্যালু এডিশন ছিল হচ্ছে 56%, 54% এরকম। এবং আপনি 23 সালের রিপোর্ট দেখেন, সেই ভ্যালু এডিশন হয়েছে কত? 66%। এখন প্রশ্ন হচ্ছে ভ্যালু এডিশনে আসলে কার রোল? মানে আমরা শুধু সাদা চোখে দেখা না, বিষয়টা হচ্ছে কন্ট্রিবিউটরিং ফ্যাক্টর। এখন যিনি এক্সপোর্টার, উনি তো আসলে একটা ইনসেন্টিভ পেয়েছেন, সেটা ডিভ্যালুয়েশন থেকে, মানে মুদ্রার অবমূল্যায়ন থেকেও একটা ডিভ্যালুয়েশন থেকে একটা বেনিফিটস পেয়েছেন। এখন সেই বেনিফিটসের ট্রেড অফটা কোথায় হয়েছে? আসলে একদিক দিয়ে
ওনাদের ইম্পোর্টেড র মেটেরিয়ালসের কস্ট বেড়ে গিয়েছে, আবার এদিক দিয়ে বলছে ফুয়েল গ্যাসের কস্ট বেড়েছে, লেবাররা যখন ডিমান্ড সেই সমস্ত বিষয়গুলা অনেক গবেষণা করে আসলে দেখা উচিত যে বেনিফিট কি আসলে রিগোরাস। আমি মনে করি যে এইগুলা শঙ্কা হয়, শঙ্কার পিছনে শঙ্কা তৈরি এবং তার বিশ্লেষণ থেকে কিন্তু প্রকৃত জায়গাটা তৈরি করা যায়, সেই জায়গাটার অভাব রয়েছে। কারণ বিজিএমই এর স্ট্যাটিস্টিক্স তৈরি করছে, অন্য একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার স্ট্যাটিস্টিক্স তৈরি করছে, কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সের ইন ডেপথ অ্যানালাইসিস এবং এর ভিতর থেকে কিছু ক্যালকুলেশন বের করা, সেগুলা কিন্তু আমাদের তথ্যের অনেক অভাব রয়েছে। তার মানে সেই জায়গাটায় আমার মনে হয় যে ব্যাপারটা যদি সংক্ষেপে বলি যে আমাদের সরাসরি যারা বিজনেসের সাথে জড়িত আছে, স্টেক হোল্ডার যারা আছে, গবেষক যারা আছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কোলাবোরেশনে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয় তাহলে মনে হয় আরও বেশি বাস্তবসম্মত হতে পারে বাজেটগুলো। আমি অপূর্ব ভাই আপনার কাছে আসতে চাই, এইচএস কোড নিয়ে একটা মানে ঝামেলা সবসময় ইন্ডাস্ট্রি ফেস করে এই জায়গাটাতে, যেটা নিয়ে এবারও একটা মানে প্রত্যাশা ছিল যে এইচএস কোড এবং ওজন এই বিষয়টা নিয়ে মনে হয় কিছু সিদ্ধান্ত আসবে, বাট এই বাজেটে সেটা তেমনভাবে পরিলক্ষিত হয় নাই। আসলে কি প্রবলেমগুলো ইন্ডাস্ট্রি সবসময় ফেস করে এই জায়গাগুলোতে? আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু সাদাত ভাইয়ের সাথে অ্যাড করি। সাদাত ভাই বললেন যে সক্ষমতার জায়গার বিষয়গুলো বললেন, 21-এর পরবর্তী সময়ে ভ্যালু এডিশনের কথাগুলো বললেন, আর বলছেন যে আমাদের যেই প্রণোদনা দেওয়া হয় সেটা সরাসরি গার্মেন্টস এক্সপোর্টার যারা আছে তারা উপভোগ করছেন। প্রথম কথা হচ্ছে এখানে একটু ডিফার করি, উপভোগ করছেন না যারা এক্সপোর্টার, তারা করছেন না। আমাদের জন্য আমরা যারা আরএমজির গার্মেন্ট তৈরি করে এক্সপোর্ট করছি, আমরা কিন্তু র মেটেরিয়াল হিসেবে সুতাটা যদি বাইরে থেকে নিয়ে আসি, আমার এটা না হলেও চলে, আমি যেই ইনসেন্টিভটা হচ্ছে এটা আমাদের প্রাইসের ডিফারেন্স ইজ ইয়ার্নে অলমোস্ট 30 সেন্টস পার কেজি। 30 সেন্ট পার কেজি বেশি দাম দিয়ে আমি লোকালি কিনছি, আমি এটা না কিনলাম, আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম, আমার কিন্তু এর চেয়ে বেশি কম দামে আমি বেশি একটা মার্জিন রেখে আমি প্রফিট করে নিয়ে চলে আসতে পারবো, যেটা আমার জন্য সহজ হবে। সমস্যায় পড়বে কারা? স্পিনিং মিলগুলো। আপনি স্পিনিং মিলগুলোর সমস্যায় পড়লে একটা সময় কি হবে, স্পিনিং মিলে এখানে 500-র উপরে স্পিনিং মিল রানিং চলছে, আরও কিছু স্পিনিং মিল পাইপলাইনে আছে, এর সাথে লক্ষ লক্ষ কর্মসংস্থান জড়িত। এর ভ্যালু এডিশনের কথা চিন্তা করলে, ইকোনমিতে কন্ট্রিবিউশনের কথা চিন্তা করলে, ব্যাংক বিমা থেকে শুরু করে সবগুলো সেক্টরকে চিন্তা করলে অনেক ব্যাপক আকারে একটা জায়গা এর সাথে জড়িত, তারা সমস্যায় পড়ে যাবে। তো এই জায়গাটা কনসিডারেশনে রাখা উচিত আমার মনে হয়, এটা চিন্তা করার আগে। কারণ আমাদের কোনো এক্সপোর্টার, আমরা যারা আরএমজি এক্সপোর্ট করি, গার্মেন্ট এক্সপোর্ট করি, আমরা বেসিক্যালি প্রণোদনাটা পাচ্ছি অন বিহাফ অফ দেম। আমরা যখন সুতা কিনছি তারা অ্যাডভান্স এই প্রণোদনার টাকা আমাদের থেকে নিয়ে নিচ্ছে, যেখানে কম পাবেন সেখান থেকে কিনলেই তো তারা কিন্তু প্রাইস বাড়িয়ে অ্যাডভান্স টাকাটা নিয়ে নিচ্ছে। আমরা পরবর্তীতে এটা করার পরে এক ধরনের পেমেন্ট আনছি, লোকালি সাপোর্ট করছি ইন্ডাস্ট্রিকে, এক্সপোর্ট করে যখন পেমেন্ট আসছে তখন আমরা যখন ক্যাশ অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা ক্লেম করছি সেটা অডিটে যাচ্ছে, অডিট হয়ে আমাদের যে সার্কুলার আছে উইদিন আ মান্থ, উইদিন 15 ডেজ আমাদের সার্টিফিকেট দেওয়ার কথা, সেটা দেওয়া হচ্ছে না। লম্বা সময় আমার সার্টিফিকেশনের পেছনে সময় যাচ্ছে, যেটা আমরা বারবার বলেছি অডিটের কী প্রয়োজন। ব্যাংক তো জানে আমি কি এক্সপোর্ট করেছি, আমি কি, আমার অ্যাসোসিয়েশনগুলো জানে আমি কি ইউডি ইউজ করছি, কি ইউটিলাইজেশন করছি, সেটার উপরে আমি ক্যালকুলেশন করেছি, আমার পেমেন্ট আসবে, আমাকে সরাসরি দেন। আগে দিত, এখন দিচ্ছে না। কি হচ্ছে সেটার কারণে একটা লম্বা সময় লেগে যাচ্ছে আমার সার্টিফিকেট পেতে। তারপর প্রতি কোয়ার্টারে গভর্নমেন্টের এই টাকাটা ডিসবার্স করার কথা ছিল, সেটা প্রতি কোয়ার্টারে হচ্ছে না, এখানে ডিলে হচ্ছে। আমরা বাধ্য হয়ে কী করছি তখন, আমাদের পেমেন্ট করার জন্য বায়াররাও জানে যে আমরা এক ধরনের অ্যাসিস্ট্যান্স পাই, যার কারণে তারাও আমাদেরকে প্রাইস চাপ দিচ্ছে, প্রাইসে চাপ দিয়ে প্রাইস কম রাখছে। আমরা এটার এগেনস্টে ব্যাংকে এই সার্টিফিকেট রেখে 70% ভ্যালুতে আমরা লোন নিচ্ছি, 13% 14% ইন্টারেস্ট এখন পেমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন এই বিষয়টা কিন্তু এখন তাদের কাছে পরিষ্কার। এটা গেল একটা জিনিস। এখন যদি এইচএস কোডটা নিয়ে আপনি, এইচএস কোডের বিষয়ে আমরা একটা লম্বা সময় ধরে বলে আসছি যে একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমাদের আগের প্র্যাকটিসটা কেমন ছিল, যে আমরা কোনো কারণে একটা এইচএস কোড যদি মিস্টেকেনলিও চলে আসে, আমরা প্রোডাক্টটা চলে আসার পরে পোর্টে আমরা একটা প্রত্যয়নপত্র দিতাম যে ভুল করে এই এইচএস কোডে এসেছে, আমরা 2 মাসের মধ্যে ওই এইচএস কোডটা আমাদের প্রাপ্যতার ভেতরে অ্যাড করে নিতাম। এটা একটা নর্মাল প্রসেস ছিল। এবং এইচএস কোড আসলে এত ব্যাপক, এত সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। এখন একটা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল কতটুকু সেই জ্ঞানটা রাখে যে একটু ইনস্ট্যান্ট কী পরিবর্তনগুলো হচ্ছে, তো এটা আসলে সহায়ক ছিল একটা পর্যায় পর্যন্ত ইন্ডাস্ট্রির জন্য।
তো এখন যেটা হয়েছে এই বাজেটও আমরা কিন্তু এরকম, আমি আপনাকে লিস্ট অফ এইচএস কোডের বিষয়ে বলতে পারবো, আমার এখানে আছে, কিন্তু প্রচুর সময় লেগে যাবে যে এই না যায়, কিন্তু একদম মোদ্দা কথা যেটা সেটা বলি যে এই যে এইচএস কোডের ক্ষেত্রে এখন যেটা করেছে বাজেটে, এবারের বাজেটে আমরা যেখানে বললাম এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়া হোক, একটা সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হোক, সেটা না করে এখানে এবার বলা হলো ভুল ক্রমেও যদি ভুল তো ভুলই ভাই, ভুল হলে আপনি আপনার সাজা দিবেন কেন, ভুল ক্রমেও যদি এইচএস কোড ভুল হয়েও যদি কোনো কিছু চলে আসে 300% হারে আপনাকে জরিমানা করা হবে। এইটা তো মরার উপর খড়ার ঘাড় মতন একটা ব্যবস্থা হয়ে গেছে। এটা মনে হয় আমরা অবশ্যই আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হয়তো একটা আহ্বান রাখতে পারি এই বিষয়টাকে পুনর্বিবেচনা করা যায় কিনা। আমরা আশা রাখি যে আমাদের আসলে সবকিছুর শেষ আশ্রয়স্থল তো এক জায়গায় হয়ে গেছে, একদম তাই, মাননীয় প্রধানমন্ত্রী হয়ে গেছেন, উনি ছাড়া আসলে এতগুলো ইন্ডাস্ট্রি, এতগুলো ডিপার্টমেন্ট চলছে, এতগুলো মিনিস্ট্রি চলছে, আমার মনে হয় মিনিস্ট্রিগুলোকেও এই দায়িত্বটা নেওয়া উচিত, সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দেওয়াটা উচিত না। তারা তো যথেষ্ট জ্ঞান রাখেন, যথেষ্ট বুদ্ধি রাখেন, তারাও এই জিনিসগুলো বোঝেন, এবং বাজেট একটা প্রসেস আসলে, এটা যে হয়ে যাবে এটা তো একটা একটা প্রক্রিয়া শুরু হলো, এই প্রক্রিয়াটা তো যে কোনো সময় রিভাইজ হতে পারে, আর সেই অনুযায়ী আয় করব, একদম তাই। তো সেই ক্ষেত্রে কিছুটা অ্যামেন্ডমেন্ট তো অন দ্য প্রসেস হতেই পারে, আমরা আশা করব এই জিনিসগুলো আশা করব, এবং এটা আমাদের একটা প্রত্যাশা থাকলো, পলিসি মেকিং এ যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টাকে বিবেচনা করবেন। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বাট এই বাজেটে আমরা একটা খুবই আশাবঞ্জক একটা বিষয় আমরা দেখেছি, যেটা আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন, সেটা হচ্ছে ট্রেনিং এবং স্কিল ম্যানপাওয়ার তৈরির ক্ষেত্রে বাজেটে বেশ যথেষ্ট ইতিবাচক কিছু বিষয় রাখা হয়েছে। তো সেটাও আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট উপকার হবে বলে আমরা মনে করি। আলোচনাটা দীর্ঘ সময় করতে পারলে আরও বেশি ভালো লাগতো, সময় স্বল্পতার কারণে আজকে আমরা শেষ করছি। আগামী কোনো অনুষ্ঠানে আবারও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এটিএন নিউজে পক্ষ থেকে আপনাদের দুজনকেই শুভেচ্ছা উপস্থিত থাকার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সাথেই থাকুন।